আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে কথা বলবো যে আপার প্রাইমারি টেট 2025 অর্থাৎ 2025-এ কি আপার প্রাইমারি টেট হবে, হলে কবে হবে এবং নোটিফিকেশন কবে আসতে পারে এবং ইন্টারনালি কি কি কাজ চলছে, হ্যাঁ গভর্নমেন্টের বা এসএসসির কতখানি কি পরিস্থিতি হয়ে আছে, পুরো ব্যাপারটাকে কমপ্লিটলি আলোচনা করব। যারা শিক্ষক নিয়োগ অর্থাৎ আপার প্রাইমারিকে কেন্দ্র করে পড়াশোনা করছো বা যাদের ইচ্ছে আছে শিক্ষক হওয়ার, তারাই এই ভিডিওটা দেখো, কারণ এটা ডেসক্রিপশানে আলোচনা করব। হ্যাঁ, অযথা উল্টোপাল্টা তোমরা কমেন্ট করো, হ্যাঁ, তো সেখান থেকে বাদ দিয়ে একটা অথেন্টিক আলোচনা করব, বোঝার চেষ্টা করবে। ওকে, সো ফার্স্ট অফ অল বলি যে পশ্চিমবঙ্গের ইতিহাসে হ্যাঁ একবার প্রাইমারি টেট হয়েছে, যেটা 2015 সালে হয়েছে, তার 2016-17-তে রেজাল্ট হয়েছে, তারপরে 4-5 বার ইন্টারভিউ হয়েছে, লাস্ট অবধি নিয়োগ হয়েছে এবং প্রথম কাউন্সিলিং, দ্বিতীয় কাউন্সিলিং, তৃতীয় কাউন্সিলিং অবধি কমপ্লিট হয়ে গেছে। আমাদের শিক্ষকরা যারা ছিলেন, যারা সিলেক্টেড ছিলেন, এমপ্যালেন্ট ছিলেন, তারা স্কুলে জয়েনও করে গেছেন এবং রীতিমতো স্কুলে পড়াচ্ছেন। এই জায়গায় দাঁড়িয়ে এখন কি খবর রয়েছে? এখন চতুর্থ কাউন্সিলিং চলছে। ইভেন যে সমস্ত অনেক ক্যান্ডিডেট রয়েছে এই বিগত 7-8 বছরের মধ্যে যারা অন্যান্য জব করছে বা অনেক হাই স্যালারিতে রয়েছে, তারা এই জবে আসতে চায় না বা বাড়ির থেকে দূরে রয়েছে, অনেকেই জয়েন করেননি। তো ভ্যাকান্ট বা ক্যাটাগরিগুলোতে এখনও কিন্তু গভর্নমেন্ট তার টার্গেট যে 14,000 সামথিং সিটটা দিয়েছে সেটা কিন্তু পূরণ করছে বা এসএসসি রীতিমতো কাউন্সিলিং করছে। তো চতুর্থ কাউন্সিলিং চলছে। আমাদের কাছে যা খবর আছে এবং যারা এসএসসির ক্যান্ডিডেট আছে তাদের কাছ থেকেও তোমরা জানতে পারো, পঞ্চম কাউন্সিলিং পর্যন্ত শিক্ষক নিয়োগ করা হবে। ম্যাক্সিমাম ফেব্রুয়ারি বা মার্চের কিছু সেকেন্ড উইক নিয়ে নেবে, এত দূর অবধি কাউন্সিলিং চলবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে এইটুকু কমপ্লিট করার পর কি গভর্নমেন্টের কোনো ইচ্ছে আছে? তো এই বিষয়ে একটু আলোচনা করব। প্রথম সব থেকে বড় প্রশ্ন যে নতুন আপার প্রাইমারি টেট অর্থাৎ 2025 সালে হতে পারে কি পারে না। তো হতে পারে কি পারে না এর অনেকগুলো লজিক আছে। তার আগে প্রথম কথা একটু বলে নিই, অনেকে বারবার জিজ্ঞেস করছিল যে কমেন্টে, দাদা যে যোগ্যতা কি লাগবে স্যার, এই পরীক্ষায় কারা যোগ্য, কারা দিতে পারবে? দেখো, আমি এখানে কিন্তু জেনারেলদের জন্য বলছি, এসটি এসসি ওবিসিরা যেরকম ছাড় পাই সেরকম পাবেনি। ঠিক আছে, প্রথম যোগ্যতা হচ্ছে 50% মার্কস গ্র্যাজুয়েশনে থাকতে হবে উইথ বিএডেও থাকতে হবে। ঠিক আছে, তাহলে গ্র্যাজুয়েশন 50% উইথ বিএড, যেটা ক্যাটাগরিতে 5% ছাড় পাই তোমরা পাবে। আচ্ছা, কারো যদি গ্র্যাজুয়েশন থাকে এবং ডিএলএড থাকে, হ্যাঁ, তো তারাও সুযোগ পাবেন আপার প্রাইমারি পরীক্ষাতে। কিন্তু এখানে যাদের ডিএলএড আছে তাদের পার্সেন্টেজ ম্যাটার করে না। কেউ যদি 40%, 42%, 45% পায়, তবুও কিন্তু যদি ডিএলএড থাকে তাহলে কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। তাহলে ডিএলএডদের এটা সুবিধা আছে। অনেকে বলছে যে দাদা আমি তো এখন বিএড করছি, আমি তো এখন ডিএলএড করছি, আমার গ্র্যাজুয়েশন আছে, আমি কি পরীক্ষাটা দিতে পারবো? আমি অ্যাপিয়ারিং যদি 2025-এ হয়, তো তোমাদেরকে বলি অ্যাকর্ডিং টু এনসিটির রুল অনুযায়ী এবং প্রাইমারি বোর্ড যেহেতু দিয়েছে, এসএসসি বোর্ডকেও দিতে হবে। অর্থাৎ অ্যাপিয়ারিং অর্থাৎ যারা মানে অলরেডি ভর্তি হয়ে গেছে, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে রয়েছে বা ফোর্থ সেমিস্টারে রয়েছে, তারাও পরীক্ষা দিতে পারবে। এই হচ্ছে বিষয়। এবার তার উপর কথা হচ্ছে, স্যার সিলেবাস কি কোনো পরিবর্তন হতে পারে? দেখো, টেট পরীক্ষার সিলেবাসের কোনো পরিবর্তন হবে না। এনসিটি এখন অবধি এই সিলেবাসটাকে রেখেছে, এই সিলেবাসটাই থাকবে। ঠিক আছে, আচ্ছা, থার্ড, নিয়োগ পদ্ধতির কি কোনো পরিবর্তন হতে পারে? অর্থাৎ 2016-তে কি হলো, টেট পরীক্ষা হলো, তারপরে ইন্টারভিউ হলো, তারপরে তার র্যাঙ্ক হলো, তার মেরিটের বিশেষে, মাধ্যমিক এইচএস মার্কসের বিশেষে, তারপরে নিয়োগ দিয়ে দিল। কিন্তু এবার কি হতে পারে? দেখো, এবার কিন্তু সেই নিয়োগে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ 90% সম্ভাবনা আছে যে এর পরিবর্তন ঘটবে। মানে কি, টেট পরীক্ষা হবেই, অর্থাৎ ফার্স্ট স্টেট টেট হবে। তারপরে হ্যাঁ, তুমি যে সাবজেক্টের মধ্যে পড়ো, যেমন ম্যাথ অ্যান্ড সায়েন্স, একটা হয় সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের জন্য, আর একটা হয় আর্টসের। যারা অ্যারাবিকের আছো অ্যারাবিকের হয়। মাদ্রাসাতেও আমরা দেখলাম টেট পরীক্ষা হওয়ার পর কিন্তু 90 নাম্বারের মেন্স নিল। এই 90 নাম্বারের মেন্সের আজকে হয়তো রেজাল্ট হয়ে যাবে, তোমরা জানো। তারপরে কিন্তু 10 নাম্বারের ইন্টারভিউ হবে, এর উপরে ইমপ্যানেল হবে। তো একটা জায়গা এখান থেকে একটা স্পষ্ট ক্লিয়ার চলে আসছে আজকের যুগে দাঁড়িয়ে। কিন্তু তুমি মাধ্যমিকে, এইচএসে, গ্র্যাজুয়েশনে কত পার্সেন্টেজ পেয়েছো, বিএডে কত পার্সেন্টেজ পেয়েছো, এর ভ্যালুয়েশনটা থাকছে না বললেই চলে। ঠিক আছে, তো কি হতে পারে, টেট পাস করার পর তোমাকে তোমার সাবজেক্ট যে সাবজেক্টে থাকবে, ম্যাথ অ্যান্ড সায়েন্স হোক, এসএসটি হোক বা সোশ্যাল সায়েন্স হোক বা অ্যারাবিক হোক বা আদার্স যে সাবজেক্টগুলো আছে, তো তোমার কি হবে,
পরীক্ষা নেওয়া হবে, তার উপর ইন্টারভিউ নেওয়া হবে। তো এটার গেজেট তোমাদের আসার সম্ভাবনা প্রবল রয়েছে, প্রবল। খুব তাড়াতাড়ি গেজেট আসবে এবং এই গেজেট কিন্তু কোনো কিছুর উপর নির্ভর করবে না। এরকম না যে গেজেট এর আগেও এসেছিল, তো এবার কলকাতা গেজেট আসার পসিবিলিটিস রয়েছে। আমাদের কাছে যা খবর আছে জুন, ঠিক আছে, এটা পরিবর্তনও হতে পারে। জাস্ট একটা তোমাদেরকে আইডিয়া দিলাম যে জুনে বা মেতেও হতে পারে বা জুলাইও হতে পারে, ঠিক আছে। এবার সব কিছুই বুঝলাম স্যার, তাহলে পরীক্ষা কখন হবে স্যার? তাহলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা একটা জিনিসের জন্য সব থেকে বেশি জটিলতায় রয়েছে, সেটা হচ্ছে ওবিসি কেস। তোমরা জানো পশ্চিমবঙ্গের সমস্ত নিয়োগ প্রক্রিয়া, হ্যাঁ, অ্যাড দিয়েও কিন্তু তোমার পরীক্ষা নিতে পারছে না, ইন্ডিকেটিভ নোটিশ দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওবিসি কেস এখন অবধি প্রায় 12 লাখ ক্যান্ডিডেট রয়েছে ওবিসির মধ্যে। এখন অবধি যদি এটার সুরাহা না হয়, অর্থাৎ সুপ্রিম কোর্টের যদি ফাইনাল জাজমেন্ট না আসে, ততক্ষণ অবধি এটা সমস্যায় থাকবে, কোনোভাবেই হতে পারে না। তবে আমাদের কাছে যা খবর আসছে, তোমরা জানো কয়েকদিন আগে একটা স্পেশাল কেস ছিল যেটাকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেটাকে বহাল রেখেছে। হ্যাঁ, হাইকোর্টের রায়টাকে বহাল রেখেছে। তো এই ওবিসি কেসটা প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে শর্ট আউট হয়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ ফাইনাল জাজমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তাহলে ওবিসি কেস যদি এটা ঠিকঠাক এই 3 থেকে 4 মাস ধরে নিচ্ছি যদি হয়ে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে এইটুকু মাথায় রেখো, 9, 10 এবং 11, 12-এ অনেক ঝামেলা আছে, ওয়েটিং আছে, এটা আছে, কেসও চলছে। একমাত্র জটিলতার ফাঁকে নেই একমাত্র আপারের ক্যান্ডিডেট রাই। তো আপারে অগাস্টে তুমি সব কিছু ঠিকঠাক থাকলে এটা মিলিয়ে নিও। হ্যাঁ, অগাস্টে তোমার কি হচ্ছে, নোটিফিকেশন আসার প্রবল সম্ভাবনা রয়েছে, প্রবল, ঠিক আছে। এবং অগাস্টে আসলে এর পরীক্ষা কখন হবে স্যার? নভেম্বর অথবা ডিসেম্বরে। নভেম্বরে তো হবে না, ডিসেম্বরে ধরে রাখো পরীক্ষা হবে। তো এত কিছু বললেন স্যার, সবই বুঝলাম। তো এমতো অবস্থায় আপনি কোথা থেকে নিউজ পাচ্ছেন? কেন আমাদেরকে ডিমোটিভেট করছেন? অনেকের মনে প্রশ্ন হতে পারে। দেখো বন্ধুরা, আমার কাউকে ডিমোটিভেট করার ইচ্ছে নেই। আমি এইটুকুই বলছি, যারা সত্যিকারের টিচার হওয়ার স্বপ্ন দেখেছে পশ্চিমবঙ্গে বসবাস করে, আমি জানি আজকে তাদের খারাপ সময় চলছে, বাট এই সময়টা একদিন না একদিন ভালো হবেই, ঠিক আছে। আমি জাস্ট এইটুকু বলতে চাইছি যে তুমি তাহলে এখন কি করবে। তোমার যদি মনে হয় যে তুমি খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাও, তাহলে তুমি সেন্ট্রাল লেভেলের চাকরির জন্য অবশ্যই প্রিপারেশন করো। আর তোমার যদি মনে হয় যে না দাদা, আমি যাই হোক না কেন 2 মাস সময় বেশি লাগুক, 1 বছর সময় বেশি লাগুক, আমি হাউস ওয়াইফ বা আমি বিভিন্ন চাকরির মধ্যে আছি, বা আমি সেই জবটা, এটা আমার ড্রিম জব, আমি শিক্ষক হতে চাই, তাহলে কিন্তু তোমার এখন থেকেই নিজে থেকে সেলফ স্টাডি করা উচিত। এরকম না যে আমি কোচিংয়ের জন্য এসেছি, আমি আমার কোর্স বিক্রি করবো, এরকম আমার কোনো চিন্তা ভাবনা নয়। কারণ আমি নর্মাল ইউটিউবার নয়, আমি এডুকেটার, আমি তোমাদের বন্ধু। আমি কখনো কোনো দিনও কোনো ভিডিওতে আমি কিন্তু ব্যাড নিউজ বা কোনোভাবে ডিমোটিভেট করার চেষ্টা করিনি বা উল্টোপাল্টা নিউজ বলিনি। আমি যেটুকু জানি বেস্ট অফ নলেজ থেকে তোমাদের সচেতন করার চেষ্টা করেছি। ওকে, তো এই মতো অবস্থায় তুমি একজন চাকরি প্রার্থী, তোমার কি করা উচিত? তোমাকে এইটুকু বলবো, তুমি প্রথমে সিলেবাস দেখো। সিলেবাস দেখে তুমি দেখো যে তোমার কোন কোন টপিক করা নাই, তুমি নিজে নিজে আস্তে আস্তে করতে শুরু করো। সেই দিন যেদিন নোটিফিকেশন দিবে, সেদিন যেন তোমার সিলেবাসটা শেষ হয় আর তুমি পাগলের মতো রিভিশন করো আর প্র্যাকটিস করো, যাতে তোমার ফার্স্ট প্যানেলে নামটা হয়। এটা মাথায় রাখতে হবে তোমাকে কিন্তু, ঠিক আছে। এর থেকে আমি বেশি কিছু বলবো না, ঠিক আছে। হ্যাঁ, তো এইটুকু অ্যাজ এ চাকরি প্রার্থী হিসেবে তোমার হওয়া উচিত। আর বিভিন্ন নেগেটিভিটিকে সরিয়ে তুমি যে প্রাইভেট জব করছো বা বিভিন্ন টিউশন বা পাবলিক স্কুলে পড়াও, তার সঙ্গে কিন্তু এটার প্রিপারেশন রাখো। দেখো, তুমি যদি এখন থেকে প্রিপারেশন রাখো, তুমি এরকম যদি ভাবো ধুর পরীক্ষা তো হবে না, কি আছে, তুমি ঘুরে বেড়াচ্ছ। কিন্তু তুমি যদি একটু পড়ো, দেখো আমার কোনো লাভ নেই, আমি এইটুকু বলছি, তোমার জন্য বলছি। তুমি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেছো, বাবা মার স্বপ্ন আছে, তোমার জীবনের স্বপ্ন আছে। তুমি যদি এটা হতে চাও, তাহলে কিন্তু তোমাকে পড়া উচিত। আর তুমি যদি ভাবো না স্যার আমি সেন্ট্রাল লেভেলের পড়বো বা পুলিশের জন্য পড়বো, সেন্ট্রাল বা যেটা রেলওয়ের জন্য পড়বো, তো পড়ো, ওটা নিয়ে কোনো ব্যাপার নয়। এটা নিয়ে আমি বলবো না যে এটা পড়ো না ওটা পড়ো না, তোমার স্বাধীনতা আছে, তুমি প্ল্যান করো। অ্যাটলিস্ট তোমার সিলেবাসটা শেষ হওয়া উচিত। প্র্যাকটিসের কথা তো বাদই দিলাম। আর যদি মনে হয় যে তোমার যদি গাইড লাগবে, প্রয়োজন আছে, দাদার কাছে একটু সিলেবাসটা জেনে নেবো, কোন বইটা পড়লে ভালো হবে বা কিভাবে পড়বো দাদা, নিজে থেকে সেলফ স্টাডি কিভাবে করবো, তুমি কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে একটা ভালো অথেন্টিক ওয়ে বলে দেবো যে এইভাবে করে প্রতিদিন এরকম করে পড়ো, ঠিক আছে। আর যদি মনে হয় যে না দাদারই গাইডের প্রয়োজন আছে, আমারই গাইডের প্রয়োজন আছে, আমি বলছি তুমি আমার কাছে ভর্তি হও না, আমি চাই যে তুমি ভর্তি হও না, নিজে সেলফ স্টাডি করো, সব থেকে ভালো। আর যদি মনেও হয় যে না এই দাদার প্রয়োজন আছে, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তুমি কন্ট্যাক্ট করে দেখে নিতে পারো। আমাদের
অ্যাপ আছে বা ইত্যাদি ইত্যাদি আমাদের তোমরা যদি বলো তো আমি ফ্রি ক্লাসেস নিয়ে আসবো ইউটিউবে, সিলেবাস ওয়াইজ ক্লাসেস নিয়ে আসবো, সেগুলো যদি ইন্টারেস্টেড হও তো আমি করাবো। ওকে, সো এইটুকু ছিল ওভারভিউ বলার। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। এরপরে তোমরা সিলেবাস অ্যানালাইসিস ভিডিও চাও কি না, কোন বই পড়তে হবে এটা নিয়ে বলো, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।